এখন আর আওয়ামী লীগের মতো তো গোপনে মিটিং করি না, যে জানানো যাবে না। অন্য কোনো দলের যদি দাবি যৌক্তিক হয় তাহলে আমি সরকারকে কাছে দাবি করব তাদের দাবি মেনে নেওয়ার জন্য, আর আমাদেরটা যদি যৌক্তিক হয় তাহলে সরকারকে এটাও মানতে হবে। তো যৌক্তিক সকল দাবি মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বাধা কোথায়? আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। আপনি কি মনে করেন ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর মতো জায়গায় 3 গুণ বেশি ভোট পেয়ে 3টা রেকর্ড হয়েছে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচিত হওয়ার এই কয়েকদিনের ভিতরেই? আমি জানি যে ওরা বেশ কয়েকটা স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তারা কালকে এফডিসিনে গিয়েছিল, ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা ছোট ছোট করে মেডিকেল সেন্টার তৈরি করতে পারে কিনা গুচ্ছ। এই জন্য আমি শুনেছি তারা বিভিন্ন কোম্পানির সাথে আলাপ করেছে, একটা জব এক্সিবিশন তারা করবে যেখানে অনেকগুলো বড় কোম্পানি অংশগ্রহণ করবে এবং স্পট জব দেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করছে। এই কমিশন এত শক্তিশালী, মরতে গিয়েও আবার বেঁচে যায়। কয়েকবারে তাদের টাইম শেষ হয়েছে, আবার কয়েকবারে এক্সটেনশন হয়েছে। 25টি রাজনৈতিক দল আউট অফ 31 পিয়ারের পক্ষে। এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে। কিছু দল পূর্ণ 2 কক্ষে চায়, কিছু দল আপার কক্ষে চায়, কিন্তু পিয়ার চায়। আমি আবার রিপিট করলাম। এখন যে কথাটা বলেছেন, যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। তো আমরা সেভাবে কাজ করছি। কতগুলো দল, যুগপথ, এসব বিষয়টি এখনও আমরা নির্ধারণ করিনি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনও এটাকে আমরা যুগপথ বলতে চাচ্ছি না, এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি। কিন্তু যেহেতু দাবি এক, প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে, বক্তব্য রাখবে, এটা প্রত্যেকটি দলের নিঃস্বার্থী। নির্বাচনী জোটের বিষয়টি এখানে আসছে না, এটা আরও সময়ের ব্যাপার, আমরা দেখছি। তবে জুলাই চেতনায় বিশ্বাসী সকল দলের সাথেই আমরা একটা সুন্দর, অবাধ এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নির্বাচন করা যায় কি না আমরা এটা আলোচনা করছি। আসলে এই কমিশন এত শক্তিশালী, মরতে গিয়েও আবার বেঁচে যায়। কয়েকবারে তাদের টাইম শেষ হয়েছে, আবার কয়েকবারে এক্সটেনশন হয়েছে। গতকালও তাদের টাইমকে আরও এক্সটেন্ডেড করা হয়েছে। এটা সকলে ঐকমত্যের ভিত্তিতেই সেটা হচ্ছে। জুলাই সনদের ব্যাপারে বিরোধিতা 2 ধরনের আছে। একটা হচ্ছে কিছুটা পলিটিক্যাল বিরোধিতা আছে, আর একটা হচ্ছে আইনগত বিষয়টি নিয়ে এখনও একটা আলোচনা হচ্ছে। পলিটিক্যাল বিরোধিতার কারণেই আইনগত বিষয়টাও কিছুটা জটিলতা তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন, যে কোনো সিদ্ধান্ত যেটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না কনস্টিটিউশনে বা অন্যভাবে, সেটা যদি মেজর রাজনৈতিক দল একমত হয়ে যায় তাহলে এটা বাস্তবায়ন করার নজির আমাদের দেশে আছে, এবং পরে এটা রেটিফাই করার সেই নজিরও আমাদের এখানে আছে। যেমন 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন যে কেয়ারটেকার সরকার প্রধান হয়েছিল, এটা কিন্তু সংবিধানে ছিল না। যেহেতু রাজনৈতিক দলগুলো একমত ছিল, এটা খুব স্মুথলি সবাই গ্রহণ করেছে। উনি ইলেকশন করেছেন, একটা ভালো ইলেকশন করেছেন। উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে। আবার হি অ্যাগেন ব্যাক টু দি বিচারপতি, সুপ্রিম কোর্টে গেছেন। এগুলা কোনোটাই কিন্তু আইন এবং সংবিধানের কোনো ধারায় এটা কভার করা না, এবং এটা একটা ব্যতিক্রম ছিল। চাকরিতে থেকে আবার 2টা কেয়ারটেকার হওয়ার জন্য। তো সব কিছু সম্ভব হয়েছে কীভাবে? আমরা সকল রাজনৈতিক দল এক হয়েছি, মানে জনগণ এক হয়ে গিয়েছে। পিপলস ওপিনিয়ন ইজ দ্য সুপ্রিম ল, আপনি এটা জানেন। তো এখনও রাজনৈতিক ঐকমত্য থাকলে সব কিছুই এখানে বিধি পাওয়া যায়, আইন পাওয়া যায়, সংবিধান সংশোধন পাওয়া যায়, সব কিছু হয়। আনফর্চুনেটলি আমরা সব রাজনৈতিক দলগুলো এখনও এই বিষয়ে একমত হতে পারি নাই, বিধায় কিছুটা ডিলে হচ্ছে, জটিলতা তৈরি হচ্ছে। কিন্তু আমরা 5টি প্রস্তাব দেওয়া হয়েছে যে এক্সপার্ট কমিটির সাথে আমাদের যে এনসিসি ন্যাশনাল
কনসেনসাস কমিটি বসেছিলেন, বারবার বসেছিলেন, এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিছু প্রস্তাব গিয়েছে, সব মিলে 5টি। এর ভিতরে প্রোক্লেমেশন আছে, গণভোট আছে, তারপরে কনস্টিটিউশনাল অর্ডার আছে, এরপরে গণভোট আছে, এরপরে আপনার এই অধ্যাদেশ, প্রোক্লেমেশন বলছি, এটা অধ্যাদেশ আছে, আর পরে কনস্টিটিউশন করার জন্য যে ভোট আছে সেটা আছে। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলেই মিলে এই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব। আপনি কি মনে করেন ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর মতো জায়গায় 3 গুণ বেশি ভোট পেয়ে তিনটা রেকর্ড হয়েছে ঢাকা ইউনিভার্সিটি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সচেতন মেধাবী ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাই, শিক্ষকদেরকে অভিনন্দন জানাই, কর্মচারীদের অভিনন্দন জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। দীর্ঘ 15 বছর পরে দেশের 2টি বড় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জনমনে অনেক আশঙ্কা ছিল, বিভ্রান্তি ছিল। আলহামদুলিল্লাহ সব কিছু কাটিয়ে দিয়ে 2টা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে ছাত্রছাত্রীরা একটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তারা আদর্শকে ভোট দিয়েছে, নৈতিকতাকে ভোট দিয়েছে, উন্নত চরিত্রকে ভোট দিয়েছে, মেধাবীদেরকে ভোট দিয়েছে এবং ক্রিয়েটিভ শক্তিকে তারা ভোট দিয়েছে, আধুনিক শক্তিকে ভোট দিয়েছে। আপনারা দেখেন ইসলামী ছাত্র শিবির এই 1 বছরে সেখানে অনেকগুলো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি সেখানে করেছে। হলে হলে তারা সুপেয় পানির ব্যবস্থা করছে, তারপরে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে, নানাভাবে ছাত্রছাত্রীদের কল্যাণমূলক কাজ করেছে। এবং নির্বাচিত হওয়ার এই কয়েকদিনের ভিতরেই আমি জানি যে ওরা বেশ কয়েকটা স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তারা কালকে ইবনে সিনায় গিয়েছিল, ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা ছোট ছোট করে মেডিকেল সেন্টার তৈরি করতে পারে কিনা বুঝছে। এই জন্য আমি শুনেছি তারা বিভিন্ন কোম্পানির সাথে আলাপ করেছে, একটা জব এক্সিবিশন তারা করবে, যেখানে অনেকগুলো বড় কোম্পানি অংশগ্রহণ করবে এবং স্পট জব দেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করছে। এই যে ইনোভেটিভ, ক্রিয়েটিভ যে চিন্তা, পজিটিভ যে চিন্তা, এটা ডাকসুতে অতীতে তো কেউ করেনি। সুতরাং কারা দেশের জন্য, ছাত্রদের জন্য, মানুষের জন্য কাজ করবে, এটা কিন্তু এবার মেধাবী ছাত্রছাত্রীরা এটা টের পেয়েছে, সিলেক্ট করেছে, অ্যান্ড দে রেন্ডার দেয়ার সাপোর্ট ইভেন। আমি একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিই। একটা টায়ার ব্যবসায়ী, তার এক মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তো তিনি বলেছেন মেয়েকে যে ইউনিভার্সিটি যাবা না, আজকে ভোট দিতে। মেয়ে বলছে না, ভোট দিতে যাব না। তো উনি একটু বিএনপি পক্ষের লোক, বলছে না তুমি যাও, গিয়ে ছাত্রদলের একটা ভোট দাও। তো মেয়ে বলছে আমি যাব না, যদি যাই তবে আমি ছাত্র শিবিরকে ভোট দেব। তো বাপ বিস্মিত হয়েছে। মেয়ে, আপনারা যেগুলো আমাদেরকে বলেন অন্যেরা যে একেবারে বোরকা পরা, মুখ ঢেকে আছে, এ লাগে সেই লাগে, শব্দটা বললাম না যেহেতু ফ্রেশ, সে কিন্তু ওই টাইপের মেয়ে না। আপনারা যাদেরকে আধুনিক বলেন, আমরা কিন্তু আমাদেরকে আধুনিক বলি, ঠিক আছে? তো ওরকম আধুনিক। তো বাপ বিস্মিত হয়েছে যে আমার এই মেয়ে শিবিরকে কেন ভোট দিবে। তো মেয়ে বলছে যে বাবা, ওরা তো আমাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করছে ইসলামী ছাত্র শিবির, এবং সেই জন্য আমি শিবিরকে ভোট দেব। তো সেই জন্য বলেছি থিংস ইজ চেঞ্জিং, এটা আমাদের মাথায় রাখতে হবে। আরও 5 মাস সময় আছে, এর ভিতরে এই সমস্ত দাবি পূরণ করা, তারপরে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দেওয়া, গণভোট যদি প্রয়োজন হয় গণভোট করা, এই সব কিছুই এটা এর ভিতরে সম্ভব। এগুলো করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা সরকার অংশীজন নই, আমরা একটি দেশের বৃহত্তর রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি। সরকার মানছে না, তাদের নিজস্ব একটা চিন্তা কী সেটা তারা ভালো জানে। আর 2 নম্বর হচ্ছে না মানার জন্য তো কোনো রাজনৈতিক শক্তি থেকে চাপ থাকতে পারে, দ্বিমত থাকতে পারে।
সুতরাং যেহেতু এটা নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট, তো এবং তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন নাই, সুতরাং তারা অনেক সময় এদিক ওদিক হেলতে পারে সিচুয়েশনকে কেন্দ্র করে। অন্য কোনো দলের যদি দাবি যৌক্তিক হয়, তাহলে আমি সরকারকে কাছে দাবি করব তাদের দাবি মেনে নেওয়ার জন্য। আর আমাদেরটা যদি যৌক্তিক হয়, তাহলে সরকারকে এটাও মানতে হবে। তো যৌক্তিক সকল দাবি মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বাধা কোথায়? দাবি না মানলে কি করব, এটা এখন আমরা মাথায় নিতে চাচ্ছি না। আমরা আশা করি আমাদের দাবি যৌক্তিক, দাবি সরকার মানলেই দেশের জন্য কল্যাণ হবে। এটা সকলের দাবি, এটা একটা দলের দাবি না। এটা আমরা জানবেন আপনার, এটা এখন আর আওয়ামী লীগের মতো তো গোপনে মিটিং করি যে জানানো যাবে না। এখন উই আর ওপেন, উইল গিভ, আমরা প্রেস রিলিজ করি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী অলওয়েজ ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করে এবং আমরা আমাদের এই নীতি অব্যাহত রাখার চেষ্টা করি।